লেখক কল্যাণ মণ্ডলের টান। কলেজ থেকে বেরিয়ে পিয়াসা বাসস্টপে দাঁড়িয়ে গুনগুন করে কোনো একটা গান গাইছিল। বন্ধুরা সব যে যার বাড়ির দিকে রওনা দিয়েছে। ঠিক উল্টো দিকের ফুটপাথে চোখ পড়তে বুকটা ধক করে উঠল। সুদীপ্তর সাথে কোনো একটা মেয়ে সম্ভবত। মেয়েটা নিজের দুই হাত সুদীপ্তর ডান হাতের সাথে জড়িয়ে রেখেছে। দুজনেই বেশ হাসছে। ট্রাফিক সিগন্যাল পড়তে ওরা দুজন এপাশে বাসস্টপে এসে দাঁড়ালো। পিয়াসাকে ওরা লক্ষ্যই করেনি। আরে পিয়াসা, তুই এখানে? কিছুক্ষণ থেমে নিজের ভিতরের একটা অদম্য কষ্ট আর জ্বালাবোধকে আটকে ধীরভাবে জবাব দিল, জেনেও না জানার ভান করছিস? এখানে আমার কলেজ। ও, ভুলেই গেছিলাম। যাই হোক, মিট মাই গার্লফ্রেন্ড অনিশা। পিয়াসা একবার পরখ করে নিল মেয়েটিকে, কিন্তু নিজের মনের ভাব প্রকাশ করল না। একটা ভদ্রতাসূচক হাসি ফেরত দিল। অনিশাও তাকে আয়ত্তের বাইরেই রাখল। নিজের হাতের আঙুলগুলো দিয়ে সুদীপ্তর বাঁ হাত চেপে ধরল, যেন বোঝাতে চাইল তুমি বাড়তি অপ্রয়োজনীয়। উফ, আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না গো। দেখো, আর 5 মিনিট অপেক্ষা করব, না হলে কিন্তু একটা ক্যাব বুক করতে হবে। সুদীপ্ত হেসে জবাব দিল, তাই হবে সোনা। বলেই মনে পড়ল তাদের এই একান্ত গোপনীয় কথোপকথনে একজন তৃতীয় ব্যক্তি আছে। পিয়াসার দিকে প্রশ্ন ছুড়ে বলল, এই আমাদের বাস কখন আসবে জানিস? প্রথম কথা, আমার একটা নাম আছে, আর দ্বিতীয় কথা, আমি বাসের টাইম টেবিল নিয়ে বসে নেই যে জানতে পারবো কখন বাস আসবে। পিয়াসার কথায় সুদীপ্তর ভুরু কুঁচকে গেল। এত কথা শোনানোর কি আছে? না জানিস না বলবি? আর তোর কাছ থেকে তো এই রকম ব্যবহার পাবো এটাই জানা উচিত ছিল। সারা জীবন নিজের ওই পড়াশোনা ছাড়া তো আর কিছুই বুঝলি না। পিয়াসার ইচ্ছে করছিল সুদীপ্তর গালে ঠাস করে একটা চড় বসিয়ে দেয়, কিন্তু সে মাথা নিচু করে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে নিজেকে সামলালো। মাথা তুলতে বুঝলো ওরা দুজন এগিয়ে গেছে একটা বাসের দিকে। এই বাসটা পিয়াসার বাড়ির দিকেই যায়, কিন্তু সে নিজের জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল। ওরা বাসে উঠে চলে গেল। পিয়াসা বাসের চলে যাওয়াটা দেখল। দেখতে দেখতেই বুঝলো তার চোখের জলে দৃষ্টিটা আবছা হয়ে যাচ্ছে। সেই বাসস্টপে দাঁড়িয়ে পিয়াসা নীলের সাথে কী নিয়ে একটা আলোচনা করছিল সেদিন। এখন সে নিজের কলেজেরই গেস্ট লেকচারার। আজকে পরপর অনেকগুলো লেকচার থাকায় বিকেল হয়ে গেছে বেরোতে। এখন আবার বাড়ি গিয়ে একটা মেয়েকে পড়াতে যেতে হবে। ভাবলেই কেমন যেন কষ্ট কষ্ট লাগছে। পিয়াসা, কেমন আছিস রে? পিয়াসা ঘুরল এবার পেছন দিকে। মাত্র কয়েক সেকেন্ড, বুকটা আবার ধক করে উঠল। সুদীপ্ত, চিনতে পারছিস আমাকে? আমি সুদীপ্ত। না চেনার কি আছে, আমার স্মৃতিশক্তি অতটা খারাপ নয়। ও, আমি ভাবলাম হয়তো এই 6 বছরে ভুলেই গেছিস, তাই অনেকক্ষণ আগেই দেখেছিলাম তোকে, কিন্তু কথা বলার সাহস জোগাড় করতে পারিনি। কিছুক্ষণ চুপ থেকে নিজেই একটু মিইয়ে যাওয়া গলায় বলল, জানিস, আমার সাথে অনিশার রিলেশন আর নেই। আমার চাকরির সাথে ওর স্ট্যাটাস মেনটেন হচ্ছে না, তাই। পিয়াসা হয়তো কিছু বলতো, কিন্তু বাধা পড়ল। নীল ততক্ষণে পিছন থেকে পিয়াসার ফোনটা এগিয়ে দিয়ে বলল, এই যে ডার্লিং, হয়ে গেছে তোমার ক্যাব বুক। সুদীপ্ত এবার ফ্যাকাশে মুখে একবার পিয়াসার দিকে আর একবার নীলের দিকে দেখল। কি বুঝলো কে জানে, ওর মাথাটা নিচু হয়ে গেল। ততক্ষণে ক্যাব এসে দাঁড়িয়েছে। পিয়াসা এগিয়ে গিয়ে ক্যাবে বুকিং কনফার্ম করে এগিয়ে গেল। যাবার আগে সুদীপ্তর দিকে সেই পুরনো ভদ্রতার সূচক হাসি ফেরত দিয়ে বলল, আসি। গাড়িতে উঠে বসতেই গাড়ি চলতে শুরু করলো। সুদীপ্ত এক দৃষ্টে তাদের চলে যাওয়া দেখতে থাকলো। ডার্লিং, এটা কি তুমি ঠিক করলে? আমি কি করলাম আবার? ওই যে তোমার প্রাক্তন আমাদেরকে দেখে ভাবলো আমাদের মধ্যে হয়তো একটা ইন্টু পিন্টু ব্যাপার চলছে, তো তাতে কি? আমি তো আর নিজে থেকে কিছু বলতে যাইনি। যার যা ভাবার সে তো ভাবতেই পারে। না, বলছি ডার্লিং, এই ব্যাপারটাকে সত্যি করলে কেমন হয়? কোন ব্যাপারটা? ওই যে আমাদের মধ্যে বেশ একটা প্রেম প্রেম। মার খাবি? দেখো সোনা, তোমার এই দিদিমণি ভাব তোমার ছাত্রছাত্রীদের দেখিও আমায় দেখাতে এসো না। তোমাকে আমি তোমার থেকেও ভালোভাবে চিনি। আচ্ছা, তাই নাকি? তা কি চিনিস একটু বল দেখি। নীল কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলল, তুই সুদীপ্তকে আজও ভুলতে পারিসনি। পিয়াসা কিছুক্ষণ বাইরের দিকে চেয়ে রইল, তারপর ফিরে এসে বলল,
এতই যখন জানিস তখন ট্রাই মারছিস কেন? কি করব বল, তোর সাথে যে আমার ফ্রিকোয়েন্সি ম্যাচ করে এরকম হাই ক্যালিবারের ডার্লিং আমি কোথায় পাবো বলতো? কি আলতু ফালতু বকবক করছিস? আর তুই জানিস এতে কোনো লাভ নেই, আমি অনেক আগেই না বলে দিয়েছি কিন্তু। সো হোয়াট, আই প্রমিসড মাই সেলফ ব্যাক দেন দ্যাট আই উইল উইন ইউ নো ম্যাটার হোয়াট, অ্যান্ড ইউ নো দ্যাট আই নেভার গো ব্যাক অন মাই ওয়ার্ডস বিকজ দ্যাটস মাই নিনজা ওয়ে। কি নিনজা? কাল রাতে খাট থেকে পড়ে গেছিস নাকি? দেখ ভালো করে মাথায় চোট খেয়েছিস নাকি? ভুলভাল বকে যাচ্ছিস তখন ধরে। নীল চুপচাপ করে চোখ বুজে মুচকি মুচকি হাসতে লাগলো। পিয়াসার রাগও হলো, হাসিও পেল। নীলকে ও চেনে প্রায় 7-8 বছর, পড়াশোনায় ঠিকঠাক, মানে হুজুগে পাবলিক টাইপের। ইচ্ছে হলো তো ফাটাফাটি রেজাল্ট, না হলে ওই চলছে চলবে গোছের। এখন আরআরবির স্কেল 1 অফিসার, কিন্তু দেখলে কার বোঝার ক্ষমতা আছে যে এই ছেলে অত উঁচু পোস্টে কাজ করে? 2 বছর ট্রেনিং শেষ করে এই মাসখানেক হলো কলকাতায় ফিরেছে। পিয়াসার নিজের প্রায় সমস্ত ব্যাপার সে নীলকে বলে, নীলও বলে। ওদের মধ্যে কথাবার্তা যে খুব একটা হয় তাও নয়। হ্যাঁ, মাঝে মাঝে ডার্লিং, সোনা এসব অত্যাচার সহ্য করতে হয়, তবে সেই ব্যাপারেও নীল কোনো দিন লিমিট ক্রস করেনি। তাই পিয়াসাও এসব ছোট্টখাট্ট অত্যাচারগুলো আওতায় ধরেও না। তবে এটা ঠিক, ওদের যখন কথা শুরু হয় তখন চলতেই থাকে। আর এমনি দেখা সাক্ষাৎ প্রায় হয় না বললেই চলে। এই তো আজকেই অফিসের কাজে এখানে এসেছিল, তাই বলে রেখেছিল একসাথে বাড়ি ফিরবে। সেই জন্যই পিয়াসার ফোন নিয়ে ক্যাব বুক করছিল তখন। নিজেরটাই চার্জ শেষ করে ফেলেছে। পিয়াসা নিজের চিন্তার জগৎ থেকে বাইরে এলো। একটু সিরিয়াসভাবেই বলল, দেখ এরকমভাবে তো আর জীবন চলে না। তোকে তো অনেকবার বলেছি ও সব প্রেম টেম বিয়ে টিয়ে আমার জন্য নয়। তো তুই কেন নিজের জীবন নষ্ট করছিস? আমি তো তোকে কোনো মিথ্যে আশা দিয়ে রাখিনি যে আমি। তাকে মাঝপথেই থামতে হলো, কারণ নীল হাত তুলে তাকে চুপ করতে বলছে। তারপর সেই চোখ বোঝা অবস্থায় বলল, ঠিক যে কথাটা আমায় তুই বললি সেটা তো তোকেও আমি বলতে পারি। কি কথা? কেন এই মিথ্যে আশা নিয়ে আজও বসে আছিস? কিসের মিথ্যে আশা? কি বলতে চাইছিস তুই? কলেজের প্রফেসর তুই, এতটুকু কথা না বোঝার মতো ক্ষমতা তোর নেই, এটা আমি বিশ্বাস করি না। আজ যখন সুদীপ্তর সাথে তোর দেখা হলো তখন ওকে আমি এক দেখাতেই চিনতে পেরেছিলাম। বুঝলাম 6 বছরে তুইও ওকে ভুলিসনি, তবুও আমি ইচ্ছে করে ওর সামনে তোকে ডার্লিং বললাম। দেখতে চাইছিলাম তোদের রিয়াকশনটা। সুদীপ্তর কাছ থেকে যেটা পেলাম তাতে বুঝলাম বেচারা একুল ওকুল দুকুল হারিয়ে হাত কামড়াচ্ছে, আর তুই? কি? আমি কি? আস্তে আস্তে পিয়াসা জিজ্ঞেস করলো। তুই কিছু না বললেও তোর চোখ দুটো বলেছিল। বলে কিছুক্ষণ থেমে নীল এবার পিয়াসার দিকে এগিয়ে গেল। পিয়াসা একটু ভয় পেয়েই সরতে চেয়েছিল, কিন্তু জায়গা না থাকায় দরজায় সেটে গেল। নীল তার কানের সামনে আস্তে আস্তে ফিসফিসিয়ে বলল, ইউ স্টিল লাভ হিম মোর দ্যান এনিথিং ইউ হ্যাভ। বলে নীল সরে গেল। পিয়াসার মাথাটা চিবুকে এসে ঠেকেছিল। হাতের আঙুল দিয়ে শাড়ির আঁচলটাকে জড়াচ্ছিল। দাঁত দিয়ে ঠোঁটটা কামড়ে ধরা গলায় জিজ্ঞেস করল, সব জেনেও কেন তাহলে তুই? নীল হেসে উত্তর দিল, বিকজ আই রিয়েলি ডোন্ট নো ওয়েন টু গিভ আপ। চল, আমার স্টপেজ এসে গেছে। বলে নীল নেমে পড়ল। গাড়ির দরজা বন্ধ করার আগে মুখ বাড়িয়ে বলল, বাড়ি পৌঁছে একটা ফোন বা মেসেজ করে দিস, আর ফেয়ারটা আমি পেমেন্ট করে দিচ্ছি। যদি কোনো চেঞ্জ বা এক্সট্রা কিছু হয় ম্যানেজ করে নিস। আর শোন, তোকে এরকম মনমরা একদম মানায় না, হাসি মুখে তোকে সুন্দর দেখায়। পিয়াসা ছলছলে চোখে নীলের দিকে তাকিয়ে একবার হাসল। নীল তার সেই সদা পরিচিত হাসি ফেরত দিয়ে গাড়ির দরজাটা বন্ধ করে দিল। গাড়ি এগিয়ে চলল। বিকেল গড়িয়ে সন্ধে নেমে গেছে। সারা দিনের গরমে তেতে ওঠা শহরকে ঠান্ডা করতে টিপ টিপ করে কয়েক ফোঁটা গাড়ির কাজগুলোকে ধুইয়ে দিয়ে মাটির সাথে আলিঙ্গন করছে। পিয়াসা জানলায় মাথা ঠেকিয়ে বাইরের দিকে শূন্য দৃষ্টিতে দেখছে। ঘুড়ির সুতোর মতো কোনো এক অদৃশ্য টান তাকে একবার হাওয়ায়, আবার কখনো কখনো বেহাওয়ায় লাট খাওয়াচ্ছে। এই টান ছিঁড়ে মাঝে মাঝে তার ইচ্ছে হয় ভোকাট্টা হয়ে উড়ে যেতে দূরে, অনেক দূরে।
কিন্তু সে ভুলেই যায় সেই অদৃশ্য টানের রেশ তার বুক কাঁপিয়ে মনে করিয়ে দেয় আমি আছি, আমি আছি। শরীরটা আর দিচ্ছে না। রোজ রোজ এই কলেজ, আবার প্রাইভেট টিউশনি, নিজের জন্য সময় পাওয়া যায় না। বড্ড ক্লান্ত বোধ করে শরীরেও আর মনেও। তারপর আজকে আবার এতগুলো বছর পর হঠাৎই সুদীপ্তর সাথে দেখা। ছেলেটাকে ওই রকম দেখে কেমন যেন একটু মায়াই হচ্ছিল। হয়তো সুদীপ্ত কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু ওই নীলের জন্য বলার সাহসটাই হয়তো হারিয়ে ফেলেছিল। নীলটা সত্যি মাঝে মাঝে থেকে থেকে বেয়ারা হয়ে ওঠে। বয়সেই শুধু বড় হয়েছে ছেলেটা, মনে নয়। কথাবার্তারও কোনো ঠিক ঠিকানা থাকে না। এমন এমন প্রশ্ন আর মন্তব্য ছড়ে যে পিয়াসাকে ধমক দিয়েই থামাতে হয় ওকে। কতবার পিয়াসা নীলকে বলেছে, হ্যাঁ রে, এত বড় হয়েছিস, চাকরি করছিস, কদিন পর বিয়ে করবি, নিজের সংসার হবে, এবার তো একটু সিরিয়াস হ। পিয়াসাকে হতবাক করে দিয়ে নীল লাফ দিয়ে দাঁড়িয়ে পড়ত। 6 ফুট লম্বা শরীরটাকে সামনে বেঁকিয়ে পেন্সিলটা দাঁতে চুরুটের মতো নিয়ে কয়েকটা কল্পনার সুখ টান দিয়ে পিয়াসার দিকে গম্ভীর মুখে বলতো, মাই ডিয়ার ওয়াটসন। ব্যাস, এতেই কাজ হতো। পিয়াসা হেসে ফেলতো। থাক, তোর আর সিরিয়াস হয়ে কাজ নেই, তবে তোর এইসব স্বপ্নের জগৎ থেকে বের হ। নীল 2 হাত শূন্যে ছড়িয়ে দিয়ে বলতো, স্বপ্ন ছাড়া আমার আর আছে কি? নিজের আধো অন্ধকার ঘরে শুয়ে শুয়েই হেসে ফেলল পিয়াসা। পাশে বিছানাটা নড়ে উঠতে বুঝল মা এসে শুয়েছে। সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর হয়তো এই একটু শুতে পেরেছে। মাঝে মাঝে মাকে দেখলে পিয়াসার মনে একটু কষ্টই হয়। সেই ভোরবেলা সবার ঘুম থেকে ওঠার আগে ওঠে, আর সবার ঘুমানোর পর ঘুমোয়। আসলে পিয়াসা আর ওর মা ছোটদাদের সাথেই থাকে। পিয়াসারা 3 ভাই বোন। পিয়াসার আগের 2 দাদা, আর তারপর সব থেকে ছোট পিয়াসা। বর্দা নিজে থেকেই আলাদা হয়ে গেছে। ছোটভাবে বলতে গেলে তাদের পারিবারিক কাহিনীটা সাধারণ বাংলা উপন্যাসের মতোই। বাবা যখন মারা যান তখন পিয়াসার বয়স কত আর হবে, 14 কি 15। সবে ক্লাস 9-এ উঠেছে তখন। একদিন স্কুলে ক্লাস চলাকালীন বর্দি ডেকে পাঠালেন। মুখটা যথাসম্ভব সহজ করে মাথায় হাত বুলিয়ে বললেন, তোকে আর আজকে ক্লাস করতে হবে না, বাড়ি যা, ব্যাগপত্র গুছিয়ে নে। পিয়াসা সত্যি অবাক হয়ে গেছিল। স্কুলের ভালো ছাত্রী হবার জন্য সব ম্যাডামরাই তাকে ভালোবাসত, কিন্তু সেবারে বর্দির ব্যবহারে কেমন যেন খটকা লেগেছিল। মনে মনে কিসের যেন একটা অশনি সংকেত বেজে উঠেছিল। ভয়ে ভয়ে সে এক পা করে বাড়ির দিকে চলেছিল। বর্দি দারোয়ান রাঙ্গুলালকে পাঠিয়েছিল ওর সাথে যাবার জন্য। বাড়ির সামনে এসেই বুকটা ধক করে উঠেছিল। এত ভিড় কেন? আর একটু কাছে যেতেই মায়ের বুক ফাটা কান্নার গলা। তাহলে কি দাদাদের কিছু হলো? বর্দা তখন দুর্গাপুর NIIT-তে পড়ে, ছোটদা কলেজের ফার্স্ট ইয়ারে। ঘরে ঢুকে পিয়াসা একটাও কথা বলতে পারেনি। আর 5টা দিনের মতোই বাবা সকালে খেয়ে অফিসের জন্য বেরিয়েছিল। সকালে ছেলে মেয়েদের সাথে একটু আধটু খুনসুটি করতেও ভোলেনি। অফিস পৌঁছে চাপরাশিকে 1 গ্লাস জল আনতে বলে মাথা ঘুরে পড়ে গেলেন। সবাই ধরাধরি করে হসপিটাল নিয়ে যেতে ব্রড ডেট ঘোষণা করে দিল। ম্যাসিভ স্ট্রোক করেছিল। পিয়াসা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিল। একবারের জন্য কাঁদেনি, চোখের জল ফেলেনি, খালি ফ্যাল করে চেয়েছিল বাবার দিকে। বিকেলে বর্দা এলো, তারপর সব কাটতে কাটতে গভীর রাত হলো। এই সময়টুকুতেও পিয়াসা কাঁদেনি। আশপাশ থেকে চেনা অচেনা অনেকের গলা কানে এসেছিল, দেখো দেখো, বাপ মেয়ে বলতে পাগল, আর সেই মেয়ের চোখে কিনা 1 ফোঁটা জল নেই। কি দিন এলো রে বাবা। রাতে যখন সবাই অল্প স্বল্প প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে সারাদিনের ক্লান্ত পরিশ্রান্ত মন আর দেহ নিয়ে একটু আধটু গড়িয়ে নিচ্ছিল, তখন পিয়াসা সেই ঘরে বাবার ছবির সামনে স্থির শিখার প্রদীপটা রাখা ছিল, সেখানে গিয়ে চুপ করে বসেছিল। আবছা হয়ে যাওয়া দৃষ্টিতে ছবির দিকে দেখে বলেছিল, এরকম তো কথা ছিল না বাবা। আমার অন্যায় আবদার মেটাবে কে? পরীক্ষায় ভালো রেজাল্ট করলে নিজের হাতে রান্না করে খাওয়াবে কে? পুজোতে আমার পছন্দের শাড়িটা সব দোকান ঘুরে ঘুরে কে এনে দেবে? আর কিছু বলতে পারেনি সে। কষ্টে দুঃখে গলা থেকে স্বর বের হয়নি। ভোরবেলায় মা যখন তাকে টেনে তুলেছিল, দেখেছিল মেয়ের 2 চোখে জলের ধারার দাগ। কিছু বলেনি মার। ছলছলে চোখে নিজেই উঠে গেছিল।
বাবার চলে যাবার ধাক্কাটা সামলাতে সত্যি পিয়াসার অনেকটা সময় লেগেছিল। হয়তো আরও লাগতো যদি না সুদীপ্ত আসতো তার জীবনে। ক্লাস 10-এ পড়াকালীন সায়েন্সের ব্যাচে আলাপ, প্রথম প্রথম একটা দুটো অঙ্ক বুঝিয়ে দেওয়া, ভৌতবিজ্ঞানের কিছু সমীকরণ। কোনোদিন পিয়াসা না এলে কোচিং শেষে সুদীপ্ত নিজে বাড়ি এসে তাকে সেদিনের ক্লাসের নোটস দিয়ে যেত। যদি শুনতো পিয়াসার শরীর খারাপ তাহলে মুখ কালো হয়ে যেত, নোটসের সাথে লিখে পাঠাতো তাড়াতাড়ি ভালো হয়ে ওঠ। সেই লেখা পড়ে পিয়াসার মুখে একটা সুন্দর হাসি ফুটে উঠত। বসন্তের ছোঁয়া ততদিনে মনে আর শরীরে জোয়ারের ঢেউ এনেছে। একলা দুপুরে ঘুঘুর ডাকে মন তখন খা খা করত। বিশ্ব পৃথিবী তখন দূরছাই মনে হতো। শরীর মন চাইতো একটু ভালোবাসার, ভালো লাগার মানুষের স্পর্শ। কিছু ছেলে মানুষই আবেগ, কিছু স্বপ্ন, কিছু আশা। এরকম ভাবে আস্তে আস্তে চারাগাছ থেকে তাদের প্রেমটা যে কবে একটা বৃক্ষ হয়ে উঠেছিল ওরা দুজনেই বোঝেনি। তবে সেই গাছটাও একদিন যত্নের অভাবে ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগলো। 12-এ বেশ ভালো রেজাল্ট করায় পিয়াসার ভালো কলেজে চান্স পেতে কোনো অসুবিধা হয়নি। সুদীপ্তর মাঝামাঝি রকম রেজাল্ট হওয়ায় অন্য কলেজ খুঁজতে হয়েছিল। ততদিনে পিয়াসার বাড়ির পরিবেশ বদলেছে। বর্দা তখন পাশ করে জামশেদপুরে চাকরি পেয়েছে। শনিবার বিকেল করে আসতো আর সোমবার ভোরের গাড়িতে চলে যেত। ছোটদা তখন মাঝপথেই পড়াশোনা ছেড়ে দিয়েছে। কয়েক বন্ধু মিলে ব্যবসা ফেলেছে। মা একটু আধটু বাধা দেবার চেষ্টা যে করেনি এমন নয়, কিন্তু ছোটদা মুখের উপর বলেই দিয়েছিল, অনেক মাস্টার্স এমফিল পাশ করা ছেলে ফেউ হয়ে ঘুরে বেড়াচ্ছে, তো আমি তো কোন ছাড়। পিয়াসা জানতো তার পড়াশোনা ছাড়া আর কিছু করার নেই, তাই সেটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না তার কাছে। পিয়াসা চেষ্টা করত নিজের পড়ার খরচটা নিজের উপার্জন দিয়ে চালাতে, তাই তখন থেকে টিউশনি চলছে। কিন্তু ওদিকে সুদীপ্তর সাথে আস্তে আস্তে কেমন করে দূরত্ব বাড়তে থাকলো। পিয়াসার সকালে কলেজ থাকতো আর সুদীপ্তর দুপুরে, তাই সেরকমভাবে দেখা সাক্ষাৎ খুব একটা হতো না প্রথম দিকে, কিন্তু ফোনে যোগাযোগ থাকতো। সারা দিনের শেষে নিজেদের গল্পের ঝুলি খুলে বসে পড়তো ওরা। তবে সেটাতে গ্রহণ লাগতে বেশি সময় নিল না। মাঝে মাঝে পিয়াসার ফোনের বা মেসেজের রিপ্লাই আসতো না। পিয়াসার অভিমান হতো খুব, চোখ ফেটে জল আসতো। মনে মনে ঠিকই করে ফেলতো, আর নয়, অনেক দেখে নিয়েছি, আমি আমার পড়াশোনা নিয়ে থাকি, সে থাকুক নিজের বন্ধু বান্ধব নিয়ে। কিন্তু ওটা কথার কথা। যখনই সুদীপ্ত নিজে ফোন বা মেসেজ করতো, পিয়াসা রিপ্লাই না দিয়ে থাকতে পারতো না। ওর একটা সরি রে, বিশ্বাস কর, আর করব না এরকম, ব্যাস, এতেই দেবী খুশি। সমস্ত রাগ দুঃখ অভিমান গলে যেত জলের মতো। কিন্তু এই সাধাসাধি আর বেশি দিন চলল না। সুদীপ্ত নিজেরই আর এক ক্লাসমেটের প্রেমে পড়ল, সেই অনিশা। পিয়াসা নিজে প্রথমে শুনে এসব বিশ্বাস করতে পারেনি। হ্যাঁ, মানছে যে তাদের মধ্যে কথা বা দেখা সাক্ষাৎ আগের মতো হয় না, কিন্তু তাই বলে সুদীপ্ত অন্য মেয়ের সাথে? তাই ওর আর সুদীপ্তর এক মিউচুয়াল ফ্রেন্ড থেকে সব জানতে পেরে পিয়াসা কি করবে না করবে বুঝে উঠতে পারেনি। তবে এর কদিনের মধ্যেই ফেসবুকে সেই বন্ধুর কথাটাই সত্যি হতে দেখে একেবারে ভেঙে পড়ে। প্রায় সপ্তাহ দুয়েকের মতো কলেজে যায়নি। বন্ধু বান্ধবদের রীতিমতো এড়িয়ে চলেছিল। বাড়ির লোকেদের সাথেও প্রয়োজনের বেশি কথা বলতো না। সবসময় একটা মন খারাপের ছায়া তাকে ঘিরে থাকতো। বাড়ির পরিস্থিতি ততদিনে বেশ খারাপের দিকে এগিয়েছে। বর্দা সেই জামশেদপুরেই কোম্পানির এমডির মেয়ের সাথে বিয়ে করে দিব্যি নিজের সংসার গুছিয়ে ফেলেছে। বিয়ের ব্যাপারটাও নেহাত চক্ষু লজ্জার ভয়ে জানানোর প্রয়োজন মনে করেছে। মা মনে মনে বেশ কষ্ট পেয়েছিল সেদিন। বাবার ছবির সামনে বসে সারা সন্ধে কেঁদেছিল। পিয়াসাও অবাক হয়ে দেখেছিল দাদার এই পরিবর্তন। যে ছেলে এক সপ্তাহ না আসতে পারলে ফোন করে ফোঁচ করে নাক টানতো, সেই ছেলে প্রায় সম্পর্ক ছিন্নই করে ফেলেছিল। বিয়ের পর বৌদিকে নিয়ে দাদা একবারই এসেছিল, তবুও বৌদির কোনো এক পিস্তুত দাদার বিয়েতে, তাই যাবার আগে একবার চোখের দেখা দিয়ে গেছিল। এর মাস ছয়েক পরে একদিন জানিয়ে দিল তার পক্ষে একসাথে এই দুটো সংসার টানা সম্ভব হচ্ছে না। আর ছোট তো ব্যবসা করছে, তাই সেই এখন দেখুক মার বোনকে। পিয়াসা এতে অবাক কিছুমাত্র হয়নি, কারণ আবহাওয়া যে এদিকে যাবে সেটাও আন্দাজ করেই ফেলেছিল। ছোটদা ক্ষেপে আগুন। ততদিনে প্রথম ব্যবসাটা লাটে উঠেছে। বন্ধুদের সাথে বনিবনা হয়নি, তাই ব্যবসা বদল, পার্টনার বদল।
এখন বড়বাজারে সে এক মারোয়ারির সাথে কিসের একটা ব্যবসা করছে। নিজের মূলধনের অভাব মায়ের সমস্ত গয়না দিয়ে মিটিয়েছে। মা একবার মিনমিন করে বলেছিল, সব নিচ্ছিস? বোনটার বিয়ে দিতে হবে তো। তোর বাবা অনেক শখ করে ওর জন্য এই কয়েকটা জিনিস বানিয়েছিল। উফ মা, তুমি আবার সে নাকে কান্না শুরু করলে। একবার ব্যবসাটা দাঁড়িয়ে যাক, তারপর দেখো। ওকে সোনায় মুড়ে দেব। পিয়াসা দরজার চৌকাঠে দাঁড়িয়ে শুনেছিল, মনে মনে হেসেছিল শুধু একটু। তবে ওই যখন বরদা হাত তুলে নিল, তখন মাকে শুনিয়ে শুনিয়ে বলেছিল, দেখেছো তো তোমার প্রাণের ছেলে কি কথা বলল, শুনলে তো? যাও না যাও, খুব তো ভালোবাসতে, দিল তো মুখে ঝাঁটা মেরে। আমরা তো এখন ভাগাড়ের মরা, নিজের মেম বউদের আঁচলের তলায় ঢুকে বসে আছে। এখন যত অ্যাপও আমি সামলাবো নাকি? মায়ের ভার আবার বোনের বিয়ে? বাহ বাহ, আমি তো বলির পাঠা, তাই না? ভালো ছেলে জন্ম দিয়েছ একটা। পিয়াসা সেদিন চুপ থাকেনি, বেশ খান কয়েক কথা শুনিয়ে দিয়েছিল। তার উত্তরে তাকেও কম কথা শুনতে হয়নি। মা ধাতানি দিয়েছিল দাদার মুখের উপর কথা বলায়, আর দাদা বলেছিল, হ্যাঁ সেই তো, তুমি মহারানী সারাদিন তো কলেজ আর বন্ধু নিয়ে ফুর্তি মারছো, তাই এই যে সকাল বিকেল ওই খাবারটা কোথা থেকে আসছে সেটা একবারও ভেবে দেখেছিস? পিয়াসা আস্তে আস্তে বলেছিল, একবার ভালো করে মনে করে দেখো, এই ব্যবসার টাকাটাও কিন্তু আমার আর মায়ের ওই গয়না বিক্রি করার টাকায়। বলে আর দাঁড়ায়নি, বেরিয়ে এসেছিল ঘর থেকে। পিছনে শুনতে পাচ্ছিল দাদা চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, শুনলে মা, শুনলে? দুধ কলা দিয়ে কালসাপ পুষছি। সেদিন পিয়াসার নিজের বাবাকে খুব মনে পড়েছিল। এই পৃথিবীতে তাকে বোঝার মাত্র একজনই ছিল, আর সেই একজনই যে আজ আর নেই। তারা ভরা আকাশের দিকে দেখে আবছা দৃষ্টিতে বলেছিল, তুমি আমায় এরকম একা ফেলে চলে গেলে কেন? এসবই আজ থেকে প্রায় 6-7 বছর আগের ঘটনা। সেদিনের সেই ঘটনার পর পিয়াসা মনে প্রাণে ঠিক করে ফেলেছিল, অনেক হয়েছে প্রেম ভালোবাসা। আমাকে যদি বাঁচতে হয় তবে কয়েক বছরের মধ্যে নিজের ব্যবস্থা করতে হবে। তারপর কত দিন মাস বছর কেটেছে, জীবনের ধারা গতি বদলেছে, কত মানুষ এসেছে, কতজন চলে গেছে। পিয়াসার বরদা তাদের সাথে আর সম্পর্ক রাখে না। ছোটদা বছর 2 হলো বিয়ে করেছে। ছোট বৌদি ছোটদার এক কাঠি উপরে। এই তো বছর খানেক হলো কলেজের চাকরিটা পাওয়ায় সংসারে সে টাকা দিতে পারছে, না হলে উঠতে বসতে ভাতের সাথে ভালো ভালো বিশেষণ গিলতে হতো। পিয়াসা চুপ করে দিনের পর দিন সহ্য করে গেছে। তবে প্রথম মাসের মাইনে যখন ছোটদার হাতে তুলে দিয়ে বলেছিল, আজ থেকে আমার আর মায়ের খরচ আমিই দেব, সেদিনটা যে কতটা শান্তি পেয়েছিল সে কাউকে বলে বোঝাতে পারবে না। এখন মাসের শুরুতেই সে 1 গোছ টাকা তুলে দেয় ছোটদার হাতে। তবুও মাঝে মাঝে পিয়াসা বিছানায় শুয়ে মাকে বলে, আর কেন মা, এবার তো আমি উপার্জন করছি, চলো না আমরা আলাদা হয়ে যাই। হ্যাঁ, সেটাই শুধু বাকি আছে। তবে যদি জোর করিস বাধা দেব না। বড় যখন খাওয়াতো তখন তার কথা শুনেছি, ছোটর বেলায় ওর কথা শুনেছি, এখন তুই খাওয়াচ্ছিস, তাই তুই বললে মানতে হবে বই কি। তবে যদি আমাকে জিজ্ঞেস করিস, বলবো আমি যতদিন বেঁচে থাকি আমি এখানেই বাঁচতে চাই। যখন বিয়ে হয়ে এখানে আসি তখন কোথায় এই বাড়ি? ওই দক্ষিণ দিকে দরমার একটা ঘর। তারপর সেখানেই আমার কোলে বরকা এলো। তারপর একে একে তোরা দুজনে। তখন দেখেছি তোদের বাবা মুখে রক্ত তুলে দিনের পর দিনে খেটে গেছে শুধু নিজের ছেলে মেয়েকে ভালো খাওয়ানো পড়ানোর জন্য। খাটতে খাটতে তো মানুষটা শেষই হয়ে গেল। এটা আমার কাছে বাড়ি নয়, এখানে যে সেই সব দিনের স্মৃতি আছে, এই ঘরের প্রত্যেকটা কোণে যে সে জড়িয়ে আছে। তাই আমি মরে গেলে তুই আলাদা হয়ে যাস। এরপর পিয়াসা আর একবারের জন্য জিজ্ঞাসা করেনি মাকে আলাদা হবার কথা। ফোনে পিং করে নোটিফিকেশন ঢুকতে পিয়াসা বর্তমানে ফিরে এলো। ফোনটা তুলে নিল। সারা দিনে কাজের চাপে ফোনটা সেরকমভাবে দেখাই হয় না। পিয়াসা নিঃশ্বাসের শব্দে বুঝল মা ঘুমিয়ে পড়েছে। ফোনের স্ক্রিনে চোখ রাখতেই অবাক হয়ে গেল। ফেসবুকের নোটিফিকেশন, একটা ফ্রেন্ড রিকোয়েস্ট, সুদীপ্ত মুখার্জি। পিয়াসা কিছুক্ষণ দোনামনা ভাব নিয়েই কাটালো, ছেলেটা চাইছে কি। আজ হঠাৎ এতগুলো বছর পর দেখা, আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। এটা মনে হয় নতুন অ্যাকাউন্ট, কারণ আগেরটা সম্ভবত পিয়াসা নিজেই ব্লক করে দিয়েছিল সেবার বাস স্ট্যান্ডে দেখা হবার পর। প্রায় মিনিট 10 করব না করব না করতে করতে কাটিয়ে দিল। শেষে কনফার্ম করলো রিকোয়েস্টটা। পরক্ষণে ইনবক্সে মেসেজ এলো, কেমন আছিস?
পিয়াসা ভাবল ছেলে বুঝি বসেই ছিল মেসেজ করার জন্য। থ্যাংক ইউ রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার জন্য। আমি তো ভেবেছিলাম তুই বুঝি আবার ব্লক করে দিবি আমায়। পিয়াসা কিছুক্ষণ সময় নিয়ে টাইপ করলো। সেরকম করার কোনো কারণ দেখছি না। ও বললি না তো কেমন আছিস, যেমনটা দেখলি আজ। এরপর সুদীপ্ত কিছুক্ষণের সময় নিয়ে লিখল, ওই ছেলেটা বুঝি তোর বয়ফ্রেন্ড। পিয়াসা একবার হ্যাঁ টাইপ করেও মুছে দিল। সত্যিটা সে নিজেও জানে যে তার আর নীলের মধ্যে সেরকম কোনো সম্পর্ক গড়ে ওঠেনি বা পিয়াসা নিজেই হতে দেয়নি। তাই হ্যাঁটা লিখতে গিয়েও মনে বাঁধল। আর নীলের কোনো বিশ্বাস নেই। কথায় কথায় যদি ভুল করেও একবার পিয়াসা ওকে বলে দেয় যে সুদীপ্তকে এইসব লিখে পাঠিয়েছে, তাহলে হয়তো পিয়াসাকে টানতে টানতে নিজের বাড়ি নিয়ে যাবে। বলবে, মা তোমার বৌমাকে নিয়ে এলাম, বরণ করবে না। পিয়াসা মনে মনে ভয় পেয়ে গেল। কোনো কিছুই অসম্ভব নয় ওর কাছে। আস্তে আস্তে লিখল, নীল ওর সব থেকে কাছের বন্ধু। তারপর একটা একটা কথায় কখন যে রাত গভীর হতে থাকলো খেয়ালই পড়ল না। পিয়াসা নিজের ব্যাপারে তেমন কিছুই বলল না, শুধু শুনে গেল এই 5 বছরের সব গল্প। সুদীপ্তর নিজের বলতে কেউই তেমন কোনো কালে ছিল না। মা বাবা দুজনেই খুব ছোট্ট থাকতেই মারা যায়। জ্যাঠা বোর্ডিংয়ে পাঠিয়ে দেয় সেই ছোটবেলাতেই। স্কুলের ভর্তির সময় আর খুব প্রয়োজন না পড়লে কেউই তেমন দেখা করতে যেত না ওর সাথে। পুজোতে সবাই যখন বাড়ি ফিরে যেত, ও একলাই কেবল পড়ে থাকতো ওই বোর্ডিংয়ে। পরে যখন জ্যাঠা মারা যান, তখন জেঠিমা নিয়ে চলে আসেন নিজের কাছে। পিয়াসা শুনল সেই জেঠিমাও মারা গেছেন আজ বছর 2 দাদারা মানে জেঠিমার ছেলেরা মুখে কিছু না বললেও আচারে ব্যবহারে বুঝিয়ে দিয়েছে আর কেন। অনেক দিন তো হলো, এবার নিজের পথ নিজেই খুঁজে নাও। তাই সুদীপ্ত নিজের মাস্টার্স পড়া থামিয়ে একটা সিএ ফার্মে জব নেয়। এখন ওদের থেকে আলাদাভাবে একটা মেসে থাকে। আর সেই মেয়েটা মানে অনিশা পাক্কা খেলুড়ে। শুধুমাত্র সুদীপ্ত নয়, একসাথে আরও জনা 3-4 জনকে আঙুলে ডগায় নাচিয়েছে এবং সময় বুঝে এনআরআই এর সাথে বিয়ে করে এখন কানাডা সেটেলড। পিয়াসা কি বলবে না বলবে ঠিক বুঝে উঠতে পারল না। শেষে নিজেই বলল, অনেক রাত হয়েছে, শুয়ে পড়। সুদীপ্ত শেষে বলল, কিছু যদি মনে না করিস তোর ফোন নাম্বারটা দিবি? কেন? বড্ড একলা লাগে, একটু আধটু কথা বলবো মাঝে মাঝে। পিয়াসার খারাপই লাগলো একরকম। সে নাম্বার দিল। শেষে শুভরাত্রি জানিয়ে ফোনটা পাশে রেখে ঘুমাতে যাবে, তখনই চোখে পড়ল নীলের কয়েক মিসড কল আর মেসেজ। ইস, একদম ভুলে গেছিল সে। নীল সেই সন্ধেবেলায় বাড়ি পৌঁছে জানিয়ে দিতে বলেছিল, একদম ভুলে গেছে সে। পিয়াসা মেসেজ পাঠাতে সাথে সাথে রিপ্লাই এলো, যাক মনে পড়ল তাহলে, আর রাত না জেগে শুয়ে পড়। ফোনটা রেখে নীল এবার পাশ ফিরল। মা ঘরে ঢুকেছে। এখন যদি বুঝতে পারে নীল জেগে, তাহলে কথা শুনতে হবে। নীল মটকা মেরে পড়ে রইল। মা এসে একবার চারপাশের মশারিটা ভালো করে গুজে দিয়ে আবার আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেল। মাকে নিয়ে হয়েছে এই এক জ্বালা। এখনও যেন নীল ছোটটি আছে। ছোট থেকেই একা শোবার অভ্যেস নীলের। তাই সারা বিছানা ঘুমের মধ্যেও দাপিয়ে বেড়াতো তখন। মাঝরাতে মা এসে দেখতো এক হাত মশারির বাইরে ঝুলছে, একটা পা মাটিতে ঠেকে যায়। আবার নীলকে ঠিকঠাকভাবে শুয়ে দিয়ে যেত। নীলের শোবার অভ্যেস বদলালেও মা মাঝে মাঝে দেখে যায় এরকম। কখনো কখনো নীল বুঝতে পারে, কখনো কখনো জানতেই পারে না। তবে আজকে নীলের জেগে থাকার কারণ অন্য। পিয়াসাকে সেই যে সন্ধেবেলা গাড়িতে ছেড়ে এলো, তারপর বাড়ি পৌঁছে সে একবার জানিয়ে দিতে বলল, কিন্তু সে মেয়ের পাত্তাই নেই। নীল ভাবল হয়তো পড়াতে গেছে, ফিরে করবে। কিন্তু যখন রাত 10টার পরেও কিছু এলো না ওপাশ থেকে, তখন একটু চিন্তা হয়েছিল বইকি। পিয়াসা তো এরকম করে না। তারপর শেষে ফোন করলো, কিন্তু সে রিং হয়ে কেটেই গেল। নীল মনে মনে নিজেকে একবার গালাগাল দিল। তখন যদি নিজে ওকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিত, তাহলে কোনো অসুবিধাই হতো না। বাড়িতে এমন কিছু রাজকার্য ছিল না। আসলে পিয়াসা আর সুদীপ্তর ব্যাপারটা নীল জানতো। পিয়াসা নিজেই বলেছে সব কথা। তাই আজকে হঠাৎই এত বছর পর সুদীপ্তকে দেখে নিজেও অবাক হয়েছিল। মাথায় একটু দুষ্টু বুদ্ধি খেলে গেছিল, কিন্তু পরে পিয়াসাকে দেখে মনে মনে একটু কষ্ট পেয়েছিল ঠিকই। তাই একরকম পালানোর মতো করেই গাড়ি থেকে তাড়াতাড়ি নেমে গেছিল। পরে মনে হয়েছিল এরকমটা না করলেই ভালো হতো। মাঝরাতেও পিয়াসাকে এফবিতে অনলাইন দেখে কয়েকটা মেসেজ করলো, কোনো রিপ্লাই পেল না, অথচ অনলাইন। এরকমও করে না। তাহলে কি আজকে কোনো কারণে নীলের উপর রেগে গেছে? নীলের ভিতরের অস্বস্তি বোধটা বেড়েই চলেছিল। শেষে মাঝরাত পেরিয়ে দেবীর নজর পড়ল এই অভাগার উপর।
নীল বিশেষ কথা না বাড়িয়ে কয়েকটা সাধারণ কথা লিখে ফোনটা অফ করে শুয়ে পড়ল, বা শোয়ার চেষ্টা করলো বলা যায়। তাতে লাভের লাভ কিছুই হলো না, ঘুম চটে গেছে। আর ঘুম এলে হয়। পিয়াসার সাথে আলাপ আজ থেকে প্রায় বছর 6 আগে। একই কলেজে ছিল তারা। পিয়াসার মর্নিং আর তার ইভিনিং, তাই সেরকমভাবে দেখা বা চেনার কোনো সুযোগ ছিল না। কিন্তু মাঝে মাঝে ওদের প্র্যাকটিক্যাল শেষ হতে হতে বেলা পড়ে যেত, আর ততক্ষণে নীলের ক্লাস শুরু হবার সময় চলে আসতো। যদিও নীল ক্লাসের ভিতরে কম, বাইরে বেশি থাকতো। বেছে বেছে প্রফেসরদের ক্লাসগুলো অ্যাটেন্ড করতো, না হলে ভূতের মতো সারা কলেজ ঘুরে বেড়াতো। শেষের দিকে নীলের মাথায় কলেজের ব্লু প্রিন্ট তৈরি হয়ে গেছিল। তো সেরকমই এক বিকেলে নীল মনের আনন্দে ক্লাস ছেড়ে করিডোরে গুনগুন করতে করতে ঘুরে বেড়াচ্ছে। তখনই উপরের ল্যাব থেকে পিয়াসাকে নামতে দেখেছিল। প্রথম দেখায় বুঝেছিল এ ইভিনিংয়ের নয়, তবে ওর ওই শান্ত বিষণ্ণ নদীর মতো ধীর গতিতে নীলের পাশ থেকে চলে যাওয়ায় নীল একটু অবাক হয়ে দাঁড়িয়ে পড়েছিল। এক দৃষ্টিতে কলেজের করিডোর পেরিয়ে রাস্তায় নেমে যাওয়া পর্যন্ত তাকিয়েছিল। শেষে ডান হাতটাকে তুলে বাচ্চাদের বন্দুকের মতো করে চলে যাওয়া পথের দিকে তাক করে মনে মনে বলেছিল, টার্গেট লকড অ্যান্ড ব্যাম বলে নিজেই হেসে ফেলেছিল। কেউ দেখলে সাক্ষাৎ পাগল বলবে। তারপর আর কি, নোটিশ বোর্ড থেকে মর্নিংয়ের শিডিউল দেখে প্র্যাকটিক্যালের দিনগুলোতে দুপুর দুপুর কলেজে হাজির। অপেক্ষা করতো ক্লাস শেষ হবার। গ্রাউন্ড ফ্লোরে সিঁড়ির উল্টো দিকে দাঁড়িয়ে থাকতো চুপচাপ, যাতে সিঁড়ি থেকে নামলেই চোখাচোখি হয়। কিন্তু সব চেষ্টা বিফলে গেছিল। সেই মেয়ে তাকে দেখা তো দূরের কথা, পাশ থেকে হেঁটে চলে গেছে বহুদিন, একবার মুখ তুলে দেখেও নি। নীল কিন্তু ওর সিঁড়ি থেকে নেমে আসাটা খুব উপভোগ করত। কোনোদিনই পিয়াসাকে শাড়ি বা চুড়িদার ছাড়া দেখেনি নীল। ক্লাস শেষে যখন এক ঝাঁক পায়রার মতো সবাই হৈহুল্লোড় করে নামতো, তাদের সবার শেষে কখনো বা হাতে প্র্যাকটিক্যালের খাতা নিয়ে, কখনো বা হাতে বই, কখনো বা কোনো সহপাঠিনীর সাথে কিছু কথা। কিন্তু তার সেই শান্ত স্তব্ধ চরিত্র তার চারপাশে অদৃশ্য বেড়া করে রেখেছিল, ঠিক সাইক্লোনের আইয়ের মতো। চারপাশে যখন ঝরে তছনছ হয়ে গেছে, তখন সে শান্ত এবং অদ্ভুত রকম শান্ত। নীল অনেকবার নিজেই ভাবার চেষ্টা করেছিল, এরকমটা কেন? কই, ওর আশেপাশে যতজন আছে তারা তো কথায় চাল চলনে খই ফোটাচ্ছে, কিন্তু ও কেন এরকম? কোনো জবাব নেই। এরকম সিঁড়ির নিচে দাঁড়িয়েই মাসখানে কেটে গেল। যার দেখার সে দেখল না, কিন্তু বাকি অনেকের নজরে পড়ল। কিন্তু তারাও কনফিউজড। ব্যাটার দাবিটা কি? না এগিয়ে এসে কারোর সাথে কথা বলে, না কাউকে দেখে হাসে, বোঝাই দেয় কাকে খুঁজছে। ওরা নিজেদের মধ্যে হাসাহাসি করতো নীলকে নিয়ে, কিন্তু দেবীর সাধনা বিফলেই গেছিল। একদিনের জন্য চোখ তুলে দেখেও নি। শেষে বাসস্ট্যান্ডে একদিন পিয়াসাকে একা পেয়ে নীল নিজেই এগিয়ে গেল। তোর সিক্স সেন্স বড্ড খারাপ। প্রচণ্ড অবাক হয়ে পিয়াসা দেখেছিল নীলের দিকে। ভ্রু কুঁচকে হয়তো চেনার চেষ্টা করেছিল। কোথায় দেখেছে একে? লাভ হবে না অযথা মাথায় চাপ দিয়ে। আপনি আমায় চেনেন না, কিন্তু আমি আপনার ভক্ত। না চেয়েও হয়তো পিয়াসা হেসে ফেলেছিল এই অদ্ভুত ছেলের কথায়। যাক, আপনি তাহলে হাসতেও পারেন। এই কথায় একটু গম্ভীর হয়ে গেছিল পিয়াসা। কিছুক্ষণ মাটির দিকে চেয়ে মুখ তুলে একটা জোর করে হাসি এনে বলেছিল, কেন হঠাৎ এই কথা মনে হবার কারণ? আমি তোকে খুব কম করে হলেও প্রায় 2 মাসের কাছে অবজার্ভ করছি। এই 2 মাসে আমি অন্তত এটা হলফ করে বলতে পারি, আজ তোকে প্রথম আমি অন্তত হাসতে দেখলাম। পিয়াসা কি বলবে না বলবে বুঝতে পারেনি। নীল আবার বলেছিল, শুধু এটাই নয়, আরও কিছু জিনিস আমি বুঝতে পেরেছি। যেমন যেমন তোর বাসন্তী রঙের শাড়িটা খুব পছন্দ, প্রায়ই তুই ওটা পরে কলেজে আসিস। অস্বীকার করব না, তোকে মানায় খুব সুন্দর। সম্ভবত, যদি ভুল না করি, তাহলে ওটার সাথে তোর কোনো স্মৃতি জড়িয়ে আছে। সাজগোজে তোর তেমন গা নেই, মানে ছোট্ট একটা টিপ, কানে দুল, চোখে কাজলটা মাঝে মাঝে চলে। তবে সপ্তাহ 2-1 ধরে তুই তোর সোনার কানের দুল আর গলার সরু চেনটা পরে আসছিস না। কেন অবশ্য জানি না। আর পায়ের জুতোটা এবার ছাড়, আর কতদিন সেলাই করে পরবি? জুতোর সোল বডিকে ছেড়ে অনেকদিন আগেই হাওয়া হয়ে গেছে। তার কথায় পিয়াসা পায়ের দিকে দেখেছিল। শাড়ি দিয়ে পাটা ঢাকার একটা বৃথা চেষ্টা করেছিল। তারপর জল ভরা ছলছল চোখে নীলের দিকে দেখেছিল। ধীরে ধীরে বলেছিল, আর কিছু? নীল এতটা আশা করেনি। সে ভেবেছিল এইসব কথা বলে পিয়াসাকে একটু চমকে দেওয়া যাবে। আরে বাবা, সে কোন ছোট্ট বয়স থেকেই ফেলুদা, শার্লক, ব্যোমকেশ গুলে খেয়েছে। এইটুকু ইনটিউশন পাওয়ার যদি আয়ত্ত নাই করতে পারলো, তাহলে কিসের এত পড়া? কিন্তু পিয়াসার চোখের জল দেখে একটুখানির জন্য হলেও নীল থমকে গেছিল। আস্তে আস্তে পিয়াসার চোখের দিকে দেখে বলেছিল,
তুই ভালো নেই। পিয়াসা দাঁত দিয়ে ঠোঁট কামড়ে নিজেকে আটকেছিল। হয়তো বাস এসে পড়া দুজনেই রক্ষা পেয়েছিল। পিয়াসা প্রায় ছুটেই বাসের দিকে চলে গেছিল। নীল পিছন থেকে প্রায় চেঁচিয়ে বলেছিল, তোর নামটা তো বলে যা। পিয়াসা ঘুরে দাঁড়িয়ে হাসি মুখে বলেছিল, পিয়াসা মজুমদার। আমি নীল, নীল সান্যাল। আবার দেখা হবে, আজ আসি বলে পিয়াসা বাসে উঠে চলে গেছিল। তারপর তো দেখতে দেখতে এতগুলো বছর কেটে গেল। আজও সেই দিনটা জলছবির মতো স্পষ্ট। আস্তে আস্তে নীল শুনেছিল পিয়াসার সব কথা, ওর সাথে সুদীপ্তর সম্পর্কের কথা, ওদের বাড়ির কথা। নীল ধৈর্য নিয়ে প্রত্যেকটা কথা শুনেছিল। হেসে বলেছিল জীবনে একটু আধটু কষ্ট থাকা দরকার, না হলে জীবনটা বড় ভোঁতা হয়ে যায়। কলেজ শেষে মাঝে মাঝে একটু আধটু গঙ্গাধারে চলে যেত। বেশিরভাগ দিনই পিয়াসা কথা বলতো আর নীল চুপচাপ শুনে যেত। মাঝে মাঝে পিয়াসার কাছে ধমক খেত এরকম ক্লাস বাঙ্ক করে ঘুরে বেড়ানোর জন্য। তবে সেসব নীল গায়েই মাখত না, হেসেই উড়িয়ে দিত। সেবার নীলের বাবা কথায় কথায় ফাঁস করে দিল, তোমার গুণধর ছেলে ঘাটে ঘাটে প্রেম করে বেড়াচ্ছে। নীল সম্ভবত টিভিতে কিছু দেখছিল। এরকম অপ্রত্যাশিত অ্যাটাকের জন্য একদম রেডি ছিল না, তাও আবার মায়ের সামনে। এই মাসখানেক এক্সট্রা ক্লাসের নাম করে বেলায় বেলায় বেরিয়ে যেত। নীল মনে মনে প্রমাদ গুনেছিল। আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টায় ছিল। ভয় বাবাকে নিয়ে নয়, মাকে নিয়ে, কিন্তু চেষ্টাই বৃথা। ততক্ষণে কানে এমন একটা টান পড়েছিল যে মাথা না এসে আর যায় কোথায়। বজ্জাত ছেলে কোথাকার, আমাকে বলে কি না এক্সট্রা ক্লাস করাচ্ছে, আর ইনি এদিকে লীলা খেলা করে বেড়াচ্ছেন। বাবা প্রথম কয়েক মিনিট উপভোগ করলে পরে মাকে বাধা দিয়েছিল, আরে করো কি, এত বড় ছেলের কান টানছো? কান ছোট বড় হয়ে গেলে প্রেমিকার কাছে ইজ্জত চলে যাবে। তুমি থামো, এখনো তোমার ইয়ার্কি পাচ্ছে? যা বাবা, যে বয়সে যেটা হবার সেটা হবেই, বরঞ্চ না করলে ডাক্তার দেখাতে হতো। হ্যাঁ সেই, ছেলে উচ্ছন্নে যাচ্ছে আর ইনি পায়ের উপর পা তুলে সেটা উপভোগ করছেন। এ তোমার বড় ভুল কথা। প্রেম করলেই ছেলে উচ্ছন্নে যাবে এটা ঠিক নয় একদম। হ্যাঁ সেই তো, এখন আমার কথা তো পাগলের প্রলাপ লাগবে। তোমায় পাগল বললাম নাকি? কোথায় মনে পড়ছে না তো? নীল তখন তার কানের ব্যথা ভুলে বেশ উপভোগ করছে। মা বাবাতে মাঝে মাঝে এরকম লাগতো, কিন্তু এর কোনোটাই মিনিট খানেকের বেশি স্থায়ী হতো না। বেশিরভাগ ক্ষেত্রে বাবাই রণে ভঙ্গ দিত। এবারেও তাই হলো। কেমন যেন একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। মা তখনই রান্নাঘরের দিকে ছুটল। বাবা হেসে নীলকে ইশারায় পাশে এসে বসতে বলল, তারপর ব্যাপার কত দূর? কই আর কত দূর, দেবী ভক্তের উপর এখনো তুষ্টই হননি। বাবা প্রাণ খোলা হাসি হেসেছিল। ও আচ্ছা, এই ব্যাপার, চেষ্টাতে ক্ষতি নেই। তারপর গম্ভীরভাবে বলেছিলেন, আমার কোনো কিছুতেই আপত্তি নেই, তবে কয়েকটা কথা তোমায় মনে রাখতে হবে। কি কথা? ভালোবাসা, সম্মান এগুলো ভিক্ষা দানের জিনিস নয়। এগুলো পেতে গেলে তার যোগ্য হতে হয়। আগে নিজেকে প্রশ্ন করবে তুমি তার যোগ্য কি না। যদি না হও তাহলে সেই যোগ্যতা অর্জন করো। আর হবার পরেও যদি, বলে বাবা থেমেছিল। নীল স্থির দৃষ্টিতে বাবার দিকে চেয়েছিল। যদি কি? সে যদি না চায় তবে তাকে কোনোভাবেই জোর করবে না। জীবনে কিছু কিছু খেলায় হেরে যাওয়াও উচিত, এতে লাভ বই, ক্ষতি হবে না। বাবার বলা সেই কথাগুলো এখনও নীলের কানে বাজে। সেই জন্য গ্রাজুয়েটে খুব ভালো একটা রেজাল্ট না করলেও সম্পূর্ণ নিজের চেষ্টাতে কম্পিটিটিভ এক্সামে সফল হয়েছে। শুধুমাত্র ওই একটা কথা মাথায় রেখে, আমাকে পিয়াসার যোগ্য হতে হবে। এই বছরগুলোতে আকারে ইঙ্গিতে কখনো বা সোজা ভাষায় প্রেম নিবেদন করেছে সে পিয়াসাকে, কিন্তু প্রত্যেকবারই হয় পিয়াসা হেসেছে, না হয় গম্ভীর থেকেছে, আবার কখনো বা তেড়ে মারতে এসেছে। হয়তো ভেবেছে নীলের বাকি সব ইয়ার্কির মতো এটাও হয়তো সেই রকম কিছু, কিন্তু এই একটা ব্যাপারে সে প্রথম থেকেই প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু আজও সুদীপ্তর জন্য যে পিয়াসার মনে একটা সফট স্পট আছে সেটা সে বুঝতে পারে। নীল একটা দীর্ঘশ্বাস ফেলে পাশ ফিরে শুলো। মাথার উপর ঘড়ি টিকটিক শব্দ মাথায় তীরের মতো এসে বিঁধছে। নীল খালি হাতের মুঠো একবার খুলছে একবার বন্ধ করছে। আজ কেন জানে না হাতটা সেই শক্ত হাতটাকে খুঁজছে যে জীবনের প্রত্যেকটা মুহূর্তে পড়ে গেলে তাকে টেনে তুলেছে। তার বাবা। নীলের মা প্রায়ই বলতো, আমাদের তরফে এরকম দস্যিপনা ছেলে ছিল না। এই সব স্বভাব ওই বাবার কাছ থেকেই পাওয়া। নীল নিজেও বুঝতে পারত
মনে হয় এই তো কদিন আগেরই ঘটনা সব। নীল তখন ক্লাস 7-এ পড়ে। সেদিন সকাল থেকে কি কারণে মা পুরো খেপচুরিয়াস হয়েছিল। ইতিমধ্যেই 2-4 ঘা জ্বর, খান কয়েক কানমোলা পড়েছে। সপ্তাহ 2-1-এর মধ্যে নীলের ক্লাসে ওঠার বাৎসরিক পরীক্ষা। মার খাবার ভয়ে নীল সকাল থেকে ইতিহাস খুলে বসে আর একবার করে উকি মেরে মেরে দেখছে। মাঝে মাঝে ঠুংঠাং করে বাসন কোসন পড়ার শব্দ আসছে। নীল মনে মনে ঠাকুরকে ডাকছিল, কেন যে ঠাকুর স্কুলটা পরীক্ষার আগে বন্ধ করে দেয়। আজ উঠতে বসতে ভাগ্যে মার আছে। ঠিক তখনই বাবার এন্ট্রি। কই গো, দেখো কি বড় বড় গলদা চিংড়ি পেয়েছি। আজ সর্ষে বাটা দিয়ে জমিয়ে ভাপা চিংড়ি করো দেখি। নীল তখনই পড়া ছেড়ে 2 হাত দিয়ে কান চেপে ধরল। আজকে বাবার ভাগ্যেও ধাতানি আছে। মিনিট 5 পর পাচন খাবার মতো মুখ করে নীলের পাশে এসে বসল। ব্যাপার কি বলতো, আজকে মা লক্ষ্মী রণচণ্ডী রূপ ধারণ করেছে কেন? বাবার ওই রকমই ছিল। মায়ের চলাফেরা অনুযায়ী এক নামে ডাকতেন, কখনো দুর্গা, কখনো লক্ষ্মী, কখনো আবার চণ্ডী। আমি জানি না সকাল থেকে কতবার মার খেলাম, গুণে বলতে পারবো না। তার বাবা নীলের ঘন চুলের মধ্যে হাত বুলিয়ে বলল, তোর মায়েরই বা কি দোষ বল? আমরা তো তার উপর কম অত্যাচার করি না। বলে নিজের মনে কি ভেবে উঠে চলে গেল। সেদিন আলু ভাতে আর ঘি সহযোগে বাবা টিফিন মুখে গুজে অফিসে দৌড়ালো। নীল শান্ত ভদ্র ছেলের মতো দুপুরে খেয়ে চুপটি করে শুয়েছিল। আজকে আর গল্পের বই পড়ার সাহস করেনি সে। মা তখনও রান্নাঘরে বাসন ধুচ্ছে। হঠাৎই বাবা এসে পড়ল। কই গো, বাড়িতে লোকজন জেগে না ঘুমাচ্ছে? নীল তড়াক করে বিছানা ছেড়ে সোজা বসার ঘরে। মাও হাতে সাবান মাখা অবস্থায় উঠে এলো। আজকে কি তোমার তাড়াতাড়ি ছুটি হয়ে গেল? না না, ছুটি নিয়ে এলাম। চলো তাড়াতাড়ি সব প্যাকিং শুরু করো। প্যাকিং? কিসের প্যাকিং? কেন, আমরা সবাই ঘুরতে যাব। তোমার কি হয়েছে বলো তো? কি মাঝ দুপুরে আবোল তাবোল বকছো? কিছু আবোল তাবোল বকিনি। আমার এক বন্ধু রেলওয়ের বড় অফিসার, তাকে বলেই এসি 3 টায়ারে 3টে টিকিট বুক করে ফেললাম। রাত 10টায় হাওড়া থেকে ট্রেন। ভালো দেখে সব গরম জামা কাপড় প্যাক করো। দাঁড়াও দাঁড়াও, তুমি কি সব ভুলে খেয়েছো? 2 সপ্তাহ পরে তো ছেলের ফাইনাল এক্সাম, আর তুমি এখন কি না? আমার সব মনে আছে। আমরা 10 দিনের মধ্যেই ফিরে আসব। আর তাছাড়াও সারা বছরে পড়া যদি ওই 10 দিনের মধ্যে পড়ে পরীক্ষা দিতে যেতে হয়, তাহলে সেই পরীক্ষা দিয়ে লাভ নেই। তার থেকে 1 বছর ফেল করলে পরের বছর ভালো রেজাল্ট করবে। বলে মাকে ঠেলে রান্নাঘর থেকে সরিয়ে দিল। যাও যাও, তুমি প্যাকিং শুরু করে দাও। দেখে দেখে প্যাকিং করো। আমি প্যাকিং করলে হাফ জিনিস কলকাতায় আর হাফ গ্যাংটকে থাকবে। নীল চেঁচিয়ে বলেছিল, সেই ফেলুদার গ্যাংটকে গন্ডগোলের গ্যাংটক? একদম মাই বয়। নীল ইয়াহু বলে লাফিয়ে সারা বাড়িময় দৌড়াচ্ছিল। মা হাসি মুখে ঘরে যেতে যেতে বলেছিল, দিন দিন একটা আস্ত বাদর হচ্ছে। রাতের বেলায় হাওড়া স্টেশনে তখন নিজেদের বার্থে বসে নীল কমলালেবুর খোসা ছাড়াচ্ছে। মা তখন জানলার বাইরের দিকে মুখ করে গুনগুন করছে। বাবা গ্যাংটকে ভালো ভালো ঘোরার জায়গাগুলো নিয়ে একটা ম্যাগাজিন পড়ছে। নীল একটা কনুইয়ের গুঁতো খেয়ে বাবার দিকে দেখলো। দেখ, তোর মায়ের দিকে একবার দেখ। নীল সত্যি অবাক হয়ে গেছিল। সেই সকালের আর এখনের মায়ের মধ্যে আকাশ পাতালের তফাৎ। নীল বাবার দিকে চাইতে বাবা মুচকি হেসে বলেছিল, সংসার করাটাও একটা আর্ট, আর একটু বড় হ, তোকে সব শিখিয়ে দিয়ে যাবক্ষণ। কিন্তু সময় আর পেল কই। নীল যখন কলেজের ফাইনাল ইয়ারে অফিস থেকে অটো করে ফেরার সময় সামনে একটা কুকুরছানা চলে আসায় তাকে বাঁচাতে গিয়ে গাড়ি টাল সামলাতে না পেরে উল্টে যায়। বাবা ধারেই বসেছিলেন, তাই সবাই তার ঘাড়েই এসে পড়ে। হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। ঘণ্টাখানেক জ্ঞান ছিল। সে সময়ও হেসে বলেছিল, জীবনটা প্ল্যান মাফিক চলে না। এই আমাকে দেখে শিখে নাও, যা করে রেখে গেলাম তাতে তোমার পায়ে দাঁড়িয়ে ওঠা অবধি চলবে। তারপর নিজের পথ তোমাকে নিজেকেই বানাতে হবে। হ্যাঁ, আরেকটা কথা, জীবনে টাকা, নাম, যশ, সম্পত্তি অর্জন করতে পারো বা নাই পারো, একজন মানুষ হয়েও। আর তোমার মাকে একটু দেখো। অনেক স্বপ্ন দেখেছিলাম আমরা, কিছু পূর্ণ হলো, কিছু হলো না। যাই হোক, লাভ ক্ষতির হিসাবটা আর নাই বা করলাম। ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। নীল বিছানায় উঠে বসল। 2 চোখ দিয়ে জলের ধারা বইছে। নীলের এই দিকটা কেউ দেখেনি। তার চেনা পরিচিত সবাই তাকে খুব লাইট হার্টেড, ফানি হিসাবেই চেনে। সব সময় ইয়ার্কি করে আবহাওয়া হালকা আমেজে ভরিয়ে রাখে, কিন্তু ভেতরে ভেতরে সে যে সম্পূর্ণ অন্য মানুষ সেটা খুব কম লোকেই জানে, বা বলা যায় কেউই নয়।
এমনকি পিয়াসাও। নীল চোখ মুছে মশারি সরিয়ে বাইরে এলো। টেবিল ল্যাম্পটা জ্বালতেই দেখলো ঘড়িতে 5:30। তার মানে মা উঠে পড়েছে। খুব ভোর থাকতেই মা উঠে পড়ে, ঠুকঠাক করে ঘরের এটা ওটা করে। নীল রান্নাঘরের দিকে গেল। মা রাতের এঁটো বাসনগুলো মাজছে। এই শুরু হলো, এখন সারাদিন চলবে কাজ। নীল অনেকবার বলেছে, তোমার এই সমস্ত কাজ করবার কোনো দরকার নেই, কাজের লোক রাখলেই তো পারো। থাক, এই কাজ করি বলেই ঠিক আছি, না হলে তুই কাজে বেরিয়ে গেলে এই সারা বাড়ি আমায় যেন গিলতে আসে। নীল বলেনি এই বিষয়ে আর কিছু, তবে সে লক্ষ্য করেছে মায়ের সেই হাসি খুশি চেহারা আর নেই। এই কয়েক বছরে যেন কত বুড়িয়ে গেছে। নার্ভের রোগ দেখা দিয়েছে, ডায়াবেটিস, আর্থারাইটিস, কিছুই বাকি নেই। নীল যখন ট্রেনিংয়ের জন্য বাইরে গেছিল তখন বেশ চিন্তায় দিন কাটতো তার। টাইমে টাইমে ফোন করে ওষুধ খাবার কথা মনে করিয়ে দিত। একটু ছুটি পেলেই বাড়ি চলে আসতো, তারপর আবার ফিরে যেত। এখন কলকাতায় পোস্টিং হয়েছে বলে বেশ সুবিধা হয়েছে। কিরে, আজ এত সকাল সকাল উঠে পড়লি যে? রাতে ঘুম হয়নি নাকি? নীল চিন্তার জগৎ থেকে ফিরে এলো বাস্তবে। না না, আসলে মাথাটা একটু ধরেছে। ধরবে নাই বা কেন? সারাদিন কম্পিউটারের সামনে বসে, বাড়িতে এলেও ফোন নিয়ে খুটুর খাটুর। তার শরীর তো নাকি? তুই ঘরে যা, আমি আদা দিয়ে চা করে নিয়ে আসছি। নীল নিজের ঘরে ফিরে এলো, ফোনটা অন করে চার্জে বসালো। ফোনের লক স্ক্রিনে নীলের আর পিয়াসার একটা ছবি, কলেজের সময়ের। নীল একটু হেসে ছবিটার দিকে দেখলো। মেয়েটাকে দেখলেই যত মন খারাপ কষ্ট সব উবে যায়। এই ছবিটি ওয়ালপেপারে রাখা নিয়ে পিয়াসার আপত্তি ছিল। আমার ফোন, আমি আমার মনের মর্জির মতো ছবি রাখবো, তাতে তোর কিছু বলার নেই। হ্যাঁ আছে, কারণ ছবিতে আমিও আছি, তুই অন্য ছবি রাখ। পারলাম না। কেন বুঝছিস না? লোকে দেখলে কি ভাববে? कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना, छोड़ो बेकार की बातों को, कहीं बीत ना जाए रहे ना। থাক বাবা, ক্ষমা দে আমায়, তুই রাখ ছবি, তোর সাথে ঝগড়া করে আমি পারবো না। নীল জানলাটা খুলে দিল। একরাশ মন ভালো করার আলোর রেণু সারা ঘরময় ছড়িয়ে পড়ল। মা চায়ের কাপ রেখে গেল। নীল গরম চায়ে চুমুক দিতেই সারা রাতের জেগে থাকা শরীরের ক্লান্তি ভাবটা একেবারে মুছে গেল। এরপর শাওয়ারের তলায় মিনিট 15 স্নান করলে আর দেখতে হচ্ছে না সারাদিন ঘোড়ার মতো দৌড়বে শরীর। চাটা শেষ করে নীল ঠিক করলো এবারে পিয়াসাকে সত্যি নিজের মনের কথাটা জানাতে হবে। তারা দুজনেই এখন লাইফে সেটেলড, এটাই উপযুক্ত সময়। দক্ষিণ কলকাতার দিকে বেশ কয়েকটা ভালো রেস্টুরেন্ট খুলেছে, একদিন ওকে নিয়ে ডিনারে যাবে। আর তারপর নীল চোখ বুঝতেই সারা শরীরে আনন্দর ধারা বয়ে গেল। আমারও পরানো যাহা চাই, তুমি তাই গো। গুনগুন করতে করতে নীল স্নানঘরের দিকে এগোলো। এখনকার মতো এই পর্যন্ত থাক। এর দ্বিতীয় পর্ব কালকে দুপুরে আপলোড করব, আর রাত্রেই অন্তিম পর্ব আপলোড করে দেব। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।